লিফান কেপি 165 4V কে প্রো এবং বাজাজ পালসার NS 160 FI ABS এই দুটো বাইকের মধ্যে কোনটা ভালো হবে বা প্রাইস অনুযায়ী আপনি কোনটা কিনবেন? ভাই ব্রাদার্স, আজকের এই কম্প্যারিজনটা হচ্ছে ফুল স্পেসিফিকেশনের উপরে, কারণ আমি NS রাইড করছি আর কেপি 4Vটা এখনও রাইড করা হয় নাই। তো আজকের ভিডিওটা হচ্ছে স্পেসিফিকেশনের দিক থেকে কোন বাইকটা বেটার। তো চলুন ফটাফট এখন হচ্ছে স্পেসিফিকেশনের মধ্যে দেখি কোন বাইকটা বেটার হতে পারে। আসসালামু আলাইকুম, আমি রাকিব, ওয়েলকাম টু বাইক ইনফরমেশন বিডি। প্রথমত দুইটা বাইকের ইঞ্জিনের দিকে যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখা যায় দুইটা বাইকের ইঞ্জিন টাইপ হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার 4 ভালভ ইঞ্জিন। তবে এখানে ইঞ্জিনের টাইপ একই রকম হলেও বাজাজ পালসার NS 160 FI ABS এই বাইকে ইঞ্জিনের কুলিং সিস্টেম হিসেবে রয়েছে অয়েল কুলিং এবং কেপি 165 4V কে প্রো এই বাইকটা হচ্ছে লিকুইড কুলিং ইঞ্জিনের সাথে। কুলিং সিস্টেমের দিক থেকে কেপি 4V এগিয়ে থাকবে। ইঞ্জিন ডিসপ্লেসমেন্টের দিকে খেয়াল করুন, কেপি 4V এই বাইকটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হচ্ছে 165cc, বাজাজ পালসার NS 160 FI ABS এই বাইকটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হচ্ছে 160.3cc। ম্যাক্সিমাম পাওয়ারের দিক থেকে কেপি 165 4V কে প্রো এই বাইকটার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 20.1 bhp 9000 rpm এ। অন্যদিকে NS 160 FI ABS এই বাইকটার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 16 PS, যেটা বিএসপিতে কনভার্ট করলে হয় 15.77 bhp এর আশেপাশে এবং এটা রিচ করে 9000 rpm এর মধ্যে। ম্যাক্সিমাম টর্কের দিক থেকে কেপি 4V এই বাইকটাতে টর্ক প্রডিউস করে 17.5 নিউটন মিটারস অফ টর্ক 7500 rpm এ। অন্যদিকে NS 160 FI ABS এই বাইকটার ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 14.2 নিউটন মিটারস 7250 rpm এ। কেপি 4V এই বাইকটাতে 6 স্পিড গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে। অন্যদিকে NS 160 FI ABS এই বাইকটাতে 5 স্পিড গিয়ার বক্স দেওয়া হয়েছে। ফুয়েল সাপ্লাই সিস্টেমের দিক থেকে দুটা বাইকে একই FI সিস্টেম ব্যবহার করা হয়েছে। স্টার্টিং মেথডে কেপি 164V এই বাইকটাতে শুধু সেলফ স্টার্ট থাকতেছে এবং NS 160 FI ABS এই বাইকটাতে সেলফ এবং কিক দুইটা অপশনই থাকতেছে। এখন ইঞ্জিন নিয়ে ডিটেল কথা বলতে গেলে ইটস অ্যান হুবহু সেম ইঞ্জিন, যেটা হচ্ছে লেটেস্ট GPX ডেমন 165 এই বাইকটাতে ব্যবহার করা হয়েছে। আর আপনারা তো জানেন এটা হচ্ছে ওই লিফানের ইঞ্জিন 13GP GPX। লিফান তো ব্যবহার করেই GPX ডেমন আর এই কেপি 165 4V কে প্রো এই তিনটা বাইকের ইঞ্জিন সেম, তবে টিউনিংটা হচ্ছে আলাদা আলাদা। অন্যদিকে NS 160 FI ABS এই বাইকটার ইঞ্জিনের ব্যাপারটা হচ্ছে সেগমেন্ট অনুযায়ী ইঞ্জিনটা অবশ্যই ভালো এবং পাওয়ারফুল, তবে কেপি 4V এই বাইকের ইঞ্জিনটা NS এর ইঞ্জিনের থেকে যথেষ্ট পাওয়ারফুল, মানে মোর পাওয়ারফুল, প্লাস হচ্ছে লং জার্নির জন্য NS এর থেকেও ভালো হবে। এবারে আদার্স বিষয়গুলো কম্পেয়ার করা যাক। কেপি 4V 165 কে প্রো এই বাইকটাতে ফুয়েল ট্যাঙ্ক হিসেবে ব্যবহার করা হয়েছে 15 লিটারের ফুয়েল ট্যাঙ্ক। অন্যদিকে NS 160 FI ABS এই বাইকটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার। এখন দুটা বাইকের মাইলেজের ব্যাপারটা হচ্ছে, আগে NS এরটা বলি, যেহেতু NS ব্যক্তিগতভাবে আমি রাইড করেছি এবং মাঝে মধ্যে রাইড করা হয়। এখন কথা হচ্ছে এই বাইকটা থেকে কার্বোরেটর এডিশন যেটা আমাদের দেশে অ্যাভেলেবল ছিল ওইটা থেকে 35 থেকে 38, আর খুব একটু ইকোনমিক্যাল রাইড করলে দেখা যায় যে 40± পাওয়া যেত, আর রাফ রাইডিং করলে 35 থেকে 38 এরকমই পাওয়া যাবে। তবে এর আগে যেহেতু BS4 এর সাথে আপনার FI NS একটা ছিল সিঙ্গেল চ্যানেল ABS দিয়ে, আপনাদের হয়তো খেয়াল আছে, এবং প্রবাবলি তখন দাম ছিল 2,54,000 টাকার আশেপাশে। তো ওই বাইকটা থেকে মাইলেজ কিন্তু একটু বেটার পাওয়া যেত 42, এবং মোটামুটি যদি আপনি ইকোনমি রাইড করতেন তাহলে হয়তো বা 45± পাওয়া যেত ওই বাইকটা থেকে। তো এটা হচ্ছে BS6 ভেরিয়েন্ট, আর BS6 ভেরিয়েন্টে আপনার FI এর সাথে মাইলেজ মোটামুটি ভালোই পাওয়া যাবে। তো আশা করা যাচ্ছে আগের যে FIটা ছিল BS4 এর প্রবাবলি ওই রকম মাইলেজই পাওয়া সম্ভব এই লেটেস্ট যে NSটা লঞ্চ করা হয়েছে এইটা থেকে। আর কেপি 4V 165 4V কে প্রো এই বাইকটার মাইলেজের কথা বলতে গেলে আমাদেরকে একটু অ্যানালাইসিস করতে হবে, কারণ যেহেতু এই বাইকটা এখনও অন রোডে আসে নাই। আর মাইলেজের ব্যাপারটা দেখতে গেলে লিফান GPX এগুলোর দিকে একটু খেয়াল করতে হবে। যদিও বাইকের টিউনিং কিন্তু আলাদা, আর আমাদের দেশে অনেক ওয়েবসাইট তারা বলতেছে যে 40 অ্যাপ্রক্স করতে পারে, মানে 40 কিলোমিটার পার লিটার। তবে আমার কাছে যেটা মনে হয় যেহেতু FI এর দিক থেকে 40+ও হইতে পারে। আর এভাবে বলা ঠিক না, যেহেতু এটা মাইলেজ টেস্টের ভিডিও না, তারপরেও আমি আপনাদেরকে একটা বেসিক ধারণা দেই
দুটা বাইক থেকে আপনারা 40 প্লাস মাইনাস পাবেন। যেহেতু এফআই 40 নিচে মাইলেজ আসার কথা না, তবে রাফ রাইডিং করলে 40 নিচে নেমে আসতে পারে। ফ্রন্ট টায়ারের কথা বললে KP4V এই বাইকটাতে ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 100/80 17 ইঞ্চ রিমের একটি টায়ার। অন্যদিকে বাজাজ পালসার NS 160 FI ABS এ ব্যবহার করা হয়েছে 90/90 17 ইঞ্চ টায়ার। রিয়ার টায়ারে KP4V এই বাইকটাতে ব্যবহার করা হয়েছে 130/70 17, NS এ ব্যবহার করা হয়েছে 120/80 17। উভয় বাইকে টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে, তবে এখানে টায়ার সেকশনের ডিফারেন্ট আছে। যেমন KP4V তে আপনারা ওয়াইড টায়ার পাচ্ছেন, যেটা বাইকের হ্যান্ডেলিং এবং ব্যালেন্সিং এর দিক থেকে অনেকটা হেল্প করবে, যেটা আমরা NS রাইড করলে বুঝি যে টায়ার সেকশনগুলো আর একটু মোটা হওয়া প্রয়োজন ছিল। ব্রেকিং এর দিক থেকে KP4V K Pro এই বাইকটাতে ব্যবহার করা হয়েছে ফ্রন্টে 300 মিলিমিটারের ডিস্ক প্লেট, যেটা আমরা লিফানে পাই ওই সেম ডিস্ক প্লেট এটাতে দেওয়া হয়েছে। আই মিন KPR এর কথা বলতেছিলাম। অন্যদিকে NS এ ব্যবহার করা হয় 260 এর ডিস্ক প্লেট, রিয়ারে ব্যবহার করা হয় KP4V তে 220 এর ডিস্ক প্লেট এবং NS এ ব্যবহার করা হয় 230 এর ডিস্ক প্লেট এবং KP4V তে রয়েছে ডুয়াল চ্যানেল ABS এবং পালসার NS 160 FI ABS এ রয়েছে সিঙ্গেল চ্যানেল ABS। তো ব্রেকিং এর দিক থেকে ডিস্ক প্লেট এবং ব্রেকিং এর যে ফিচার্স এইটার দিক থেকে KP4V অবশ্যই এগিয়ে থাকবে। আর লিফানের যে ফ্রন্ট ডিস্কের বাইট, আমি KPR এর কথা বলতেছি, যদি KPR কখনো চালান তাহলে হয়তো আপনারা এটা জানেন যে এটার ফ্রন্ট ডিস্কের বাইটটা কত জোস। 300 মিলিমিটারের ডিস্ক, তার উপরে আবার KP4V তে থাকতেছে ডুয়াল চ্যানেল ABS। স্পেসিফিকেশন অনুযায়ী ব্রেকিং সিস্টেম ভালোই হওয়ার কথা। সাসপেনশনের দিক থেকে KP165 4V এই বাইকে ফ্রন্টে আপসাইড ডাউন সাসপেনশন ব্যবহার করা হয়েছে। অন্যদিকে NS 160 FI ABS এই বাইকটাতে টেলিস্কোপিক ফর্ক ব্যবহার করা হয়েছে ফ্রন্টে। রিয়ার সাসপেনশনে উভয় বাইকে মনোশক সাসপেনশন দেওয়া হয়েছে, তবে আই থিঙ্ক KP4V তে যেটা দেওয়া হয়েছে এটা হচ্ছে লিফানের ওই KPR এর সাসপেনশনটা। যদি এটা হয় তাহলে বিষয়টা খুব ভালো হয়নি, কারণ এই সাসপেনশনের অনেক কমপ্লেন ছিল। অনেকেই হর্নেটের সাসপেনশন ইউজ করতেন এবং আমি ব্যক্তিগতভাবে অনেককে দেখছি যেটা রিপ্লেস করে হর্নেটের সাসপেনশনটা ব্যবহার করছে। তো আই হোপ এটা যেন KPR এর সাসপেনশন না হয়, কারণ KPR এর সাসপেনশন হলে পিলিয়ন কমফোর্টের দিক থেকে একটু সমস্যায় পড়বেন। এটা নিয়ে আলোচনা করতেছি। অন্যদিকে NS 160 এই বাইকটাতে রিয়ারে মনোশক সাসপেনশন দেওয়া হয়েছে, যেটা নাইট্রাক্স গ্যাস ফিল্ডের সাথে, এবং এটা হচ্ছে প্রবাবলি অ্যাডজাস্টেবল। KPR এর রিয়ার সাসপেনশনে যেটা বলতেছিলাম, KPR এর রিয়ার সাসপেনশনটা মোটামুটি একটু হার্ড, যার কারণে পিলন কমফোর্টটা একটু কমে যায়। অনেকেই এটার জন্য হর্নেটের সাসপেনশন ব্যবহার করে। আর যদি KP4V তে এই একই সাসপেনশনটা ব্যবহার করে থাকে তাহলে আপনাকে অবশ্যই এটা চেঞ্জ করে নিতে হবে। তবে আমি আশা করব লিফান অন্তত এইবার এই কাজটা যেন না করে। এবারে বলি সিটিং কমফোর্ট, মানে রাইডিং এবং পিলিয়ন কমফোর্টের ব্যাপারটা। রাইডিং কমফোর্ট হিসেবে লিফান KP4V একটা নেকেড স্ট্রিট ফাইটার বাইক, তো এদিক থেকে আপনি স্পোর্টি ফিল পাবেন, আপরাইট হ্যান্ডেলবারের সাথে স্পোর্টি ফিল, যেটা NS-এও পাওয়া যায় একটা স্পোর্টি কমিউটার বাইক হিসেবে। তো রাইডিং কমফোর্টের কথা বললে, যেহেতু আমি NS রাইড করেছি, NS এর কথাটাই বলি। যদি আমার হাইট আরেকটু বেশি হতো তাহলে আমি রাইডিং কমফোর্ট আরও ভালো পেতাম। মানে এক কথায় 5 ফিট 7-8 ইঞ্চি নিচে হলে ভাই এই বাইকটা আপনি কিনেন না। মানে আমি NS 160-র কথা বলতেছি। তবে ওভারঅল রাইডিং কমফোর্টের কথা বললে NS-এ ভালো একটা ফিল পাওয়া যায় রাইড করে, এটা সত্য কথা। আর KP4V এর ব্যাপারটা হচ্ছে, যেহেতু এটা শর্ট রাইডারদের জন্য অনেক ভালো, আর এর রাইডিং কমফোর্টটা একটা নেকেড স্ট্রিট ফাইটার বাইকের মতোই হবে। পিলিয়ন কমফোর্টের ব্যাপারটা হচ্ছে, চোখের দেখায় আমার কাছে KP4V এই বাইকটা জিক্সার মোনোটনের মতো লাগছে রিয়ারের দিক থেকে। এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, আপনারা আবার বলেন না ভাই এটাকে জিক্সার মোনোটন বানাই দিলেন। ব্যাপারটা হচ্ছে পিলিয়নের লুকসটা আমার কাছে অনেকটা ওরকম লাগছে পিলিয়ন সিটের। এখন কমফোর্ট জিক্সার মোনোটনের মতো হলে সমস্যা, কারণ জিক্সার মোনোটনের পিলিয়নের কিছুটা কমপ্লেন ছিল, বিশেষ করে ফিমেল পিলিয়নদের জন্য। আর এটা বাইক আসলে আপনাদেরকে বিস্তারিতভাবে বলতে পারবো। আর NS-এর পিলিয়ন কমফোর্টটাও একেবারে যে ভালো তাও না। ফিমেল পিলিয়নদের জন্য NS-এর পিলিয়ন সিটটা মোটামুটি ভালোই আনকমফোর্টেবল। যদি সেটা হয় 15 থেকে 20, মানে মোটামুটি 10-12 কিলোমিটারের ওপরে যদি আপনি ফিমেল পিলিয়নে রাইড করেন তাহলে তার একটু প্যারা হইতে পারে। আর আসলে স্পোর্টি কমিউটার বাইক তো পিলিয়ন কমফোর্টের জন্য হয় না আসলে। এবারে আপনারা দুটো বাইকের ডাইমেনশন দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো এদিক থেকে NS-এর হুইল বেসটা একটু বড়, যেটার জন্য NS স্পোর্টি কমিউটার একটা বাইক হওয়া সত্ত্বেও এর টপ এন্ডে মোটামুটি ভালো স্টেবিলিটি পাওয়া যায়। চিকন টায়ার হওয়ার পরেও এই লম্বা একটা হুইল বেস অনেকটা হেল্প করে, তার সাথে প্যারিমিটার ফ্রেম। তবে এখানে আপনাকে মানতে হবে NS হচ্ছে স্পোর্টি কমিউটার আর KP4V হচ্ছে নেকেড স্ট্রিট ফাইটার।
এবারে সিট হাইটের কথা বললে আপনি যদি এনএস রাইড করতে চান, এনএস রাইড করার জন্য মিনিমাম আমার মতে 5 ফিট 7 ইঞ্চির নিচে হলে ভালো মতো প্যারা খাবেন। যেমন আমার হাইট হচ্ছে 5 ফিট 5 ইঞ্চি। ভাই সত্যি কথা বলি, আমি অফ রোডিংয়ে যদি এনএস রাইড করি আমি অনেক প্যারা খাই। আর KP4V এর কথা হচ্ছে এটা অনেকটা শর্ট হাইট পার্সনদের জন্য ভালো হবে। 5 ফিট 5 ইঞ্চি থেকে আশা করি সবাই এই বাইকটা ইজিলি কন্ট্রোল করতে পারবে। এবারে এক্সট্রা কিছু ফিচার্সের কথা বলি। এক্সট্রা কিছু ফিচার্স বলতে অ্যাজ ইউজুয়াল যে ইকুইপমেন্টগুলো বাইকে দেওয়া হয়, হেডলাইট, টেল লাইট, ইন্ডিকেটার্স, এগুলো। তো এই দিক থেকে KP4V এগিয়ে থাকবে, কারণ কেপিতে আপনার পাচ্ছেন ডিআরএল এর সাথে এলইডি হেডলাইট, রিয়ারে টেল লাইটটাও হচ্ছে এলইডি, যেটা আমরা এনএসে রিয়ারে টেল লাইটে এলইডি পেলেও সামনে হ্যালোজেন হেডলাইটই পাই। তারপরে হচ্ছে স্পিডোমিটার, যেটা KP4Vতে ফুল ডিজিটাল এবং এলসিডি স্পিডোমিটার ব্যবহার করা হয়েছে এবং ইনফরমেটিভ যাবতীয় ইনফরমেশন ভালোভাবে এটাতে দেওয়া হয়েছে। আর এনএসে যেহেতু সেমি ডিজিটাল স্পিডোমিটার ব্যবহার করা হয়, এটাও খারাপ না, তাদের ট্রেডিশনাল স্পিডোমিটার। তারপরেও আমার কাছে এখন মনে হয় যে যেমন N160তে একটা মিটার দেওয়া হয়েছে, শুধু N160 কথা আসলো বলে একটা কথা বলতেই হচ্ছে যে আমরা এনএসে একটা বড় আপডেট আশা করতেই পারি, কারণ এই বাইকটার এখন পর্যন্ত কোনো মেজর চেঞ্জেস আসে নাই। ভাই ব্রাদার্স, এই পর্যায়ে কোন বাইকটা আপনার জন্য ভালো হবে বা আপনি কোনটা কিনবেন, এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনার কাছে যদি মনে হয় যে আপনি ভালো মতো ট্যুর করেন এবং আপনার কাছে একটা স্পোর্টস বাইকের ইঞ্জিন দরকার, তাহলে আপনি KP4V এটা নিতে পারেন। আর আপনার যদি মনে হয় যে আমি এনএসই নিব, তাহলে এনএসই আপনি নিতে পারেন, এখানে কিছু বলার নাই আমার। আর যদি মনে করেন যে না, আমার একটা স্পোর্টি কমিউটার লাগবে, হোক সেটা অয়েল কুলিং ইঞ্জিন, তাহলে আপনি টিভিএস অ্যাপাচি RTR 164V এই বাইকটাও নিতে পারেন। যদিও ওটা কার্বোরেটর ভেরিয়েশন, সেক্ষেত্রে আপনাকে মাইলেজ কম্প্রোমাইজ করতে হবে, তবে পাওয়ার ফিগারটা ভালো পাবেন এনএসের থেকে 4Vতে, টিভিএস অ্যাপাচি RTR 164V এই বাইকটাতে। আর আপনার কাছে যদি পাওয়ারটাই একদম মেজর হয়, তাহলে লিফান KP165 4V K Pro এই বাইকটা ট্রাই করতে পারেন। আর ইঞ্জিনের রিলায়েবিলিটির যে বিষয়টা নিয়ে আপনারা হয়তো অনেকেই চিন্তিত আছেন। একটা কথা হচ্ছে, লিফান যদি বাজে সার্ভিস দিত তাহলে এতদিন যাবত মার্কেটে টিকে থাকতো না। আর এটা ডে বাই ডে এরা অনেক উন্নতি করতেছে, যেটা আপনারা GPX ডেমন, 13GP, KPT এই বাইকগুলোতে দেখছেন। ইভেন লিফানের NVF2 ইঞ্জিন, এই ইঞ্জিনটা কিন্তু যথেষ্ট রিলায়েবল। এখন প্রশ্ন হচ্ছে, যদি আপনি পিলিয়ন কমফোর্ট খোঁজেন, এই দুটা বাইকে কোনোটাতেই আশা করি ভালো পিলিয়ন কমফোর্ট আপনি পাবেন না, কারণ পিলিয়ন কমফোর্টের জন্য কমিউটার সেগমেন্টটাই বেস্ট। আর যদি আপনি স্পোর্টস বাইকের দিকে যান বা স্পোর্টি কমিউটারের দিকে যান, তাহলে আপনাকে পিলিয়ন কমফোর্টটা কম্প্রোমাইজ করতে হবে ভাই। এখন আরও একটা কথা বলি ভিডিও শেষের দিকে এসে, আপনাদের অনেকের কথা শুনে মনে হয় যে একটা বাইককে একেবারেই খারাপ বলা উচিত, আবার একটা বাইককে খুবই খুবই ভালো বলা উচিত। ভাই, যদি বাইকটা খারাপ হতো তাহলে এতদিন যাবৎ মার্কেটে অ্যাভেলেবল থাকতো না এবং সেলও হইতো না, আর মানুষের আস্থাও পেত না। বর্তমানে যে কোম্পানিগুলো বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবল রয়েছে, এরা কেউ খারাপ না এবং কোনোটার থেকে কোনোটা কমও না। তবে হ্যাঁ, যদি কোনো বাইকের অনেকগুলো নেগেটিভ সাইড থাকে সেটাও কিন্তু আমি আপনাদেরকে বলি। আবার ঠিক একইভাবে কোনো বাইকের যদি পজিটিভ বিষয় বেশি থাকে, আমি কিন্তু এটাও আপনাদেরকে তুলে ধরি। আর এই ভিডিওগুলো করার পেছনে কোম্পানি আমাকে 1 টাকাও দেয় না। আশা করি ব্যাপারগুলো আপনারা বুঝতে পারছেন। যেটুকুই বলার চেষ্টা করি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলার চেষ্টা করি এবং আপনাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করি। তো ভাই ব্রাদার্স, আশা করি আমি আপনাদেরকে আমার দিক থেকে মোটামুটি সব কিছুই বলতে পারছি। আর এরপরেও যদি আপনাদের কোনো কোশ্চেন্স থাকে কমেন্ট করুন, ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে। তাহলে আজকের মতো বিদায় নিতে হচ্ছে। আমি আপনাদের সাথে দেখা করতেছি এভাবেই নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।